হাত ধরো। লাগবে না। বলে আশেপাশে তাকিয়ে রাহানের হাতের শার্টের কাপড়টা চিমটি দিয়ে ধরল। তা দেখে রাহানের ঠোঁটের কিনারায় হালকা প্রসারিত হলো। অরিন ভাইয়ের দিকে তাকাতেই থমকে গেল। শেষমেশ তার ভাই, না না, সেটা কি ভাবছে? দায়ে পড়েই তো নিহিলাকে হাত ধরতে বলেছে, না হয় এত এত মানুষের ভিড়ে সে হারিয়ে যাবে তো। অরিন আরেকবার তাকালো। রাহান নিহিলার হাত ধরেনি, তবে নিহিলা তার হাতের কাপড়ের কিছু অংশ ধরে আছে। তা দেখে অরিনের মুখভঙ্গি পাল্টে গেল। যদি তার প্রথমের ভাবনা অনুসারে এমন কিছু হয়, তবে তার আপত্তি নেই, মন্দ হয় না। সাফাতের মন আজ বেশ ফুরফুরে। প্রায় কয়েকদিন পরেই বাড়ি ফিরতে পারছে বলে কথা। যদিও মাত্র কয়েকদিন, কিন্তু তার মনে হচ্ছে কত সহস্র দিন সে বাড়ির বাইরে। সে ভাবেনি এই প্রথম আমান শেখ এত তাড়াতাড়ি কথা ভেঙেছেন। তিনি তো প্রথমে 1 মাসের মাথায় বাড়ি আসতে বলেছিল, কিন্তু কয়েকদিন বেরোতেই সাফাত যখন বাবাকে কল দিয়ে বলল সে ভালোভাবে সব করেছে। প্রথমে আমান শেখ কল কেটে অফিসে খবর নিল, তারপর আবার কল কেটে দিয়ে বলল যেন বাড়ি এসে কয়েকদিন ঘুরে যায়, তারপর না হয় আবার আসবে। সাফাত প্রথমে বিশ্বাস করতেই পারেনি, পরে আর বিষয়টা ঘাটল না। যাক, বাড়ি ফিরবে অবশেষে। এই কয়েকদিন সে বাড়িতেও কল করেনি। অবশ্য আমান শেখ বাড়িতে কল করার অনুমতি দিয়েছিল, কিন্তু সাফাতের ইচ্ছে হয়নি। মিলির সাথেও কথা হয়নি। প্রথম 2-3 পরে কল দিয়েছিল ঠিকই, কিন্তু মায়েরা তেমন কথা বলেনি। এমনিতেও মায়েদের থেকে ভার ভার আচরণ পেয়ে সে ভীষণ কষ্ট পেয়েছিল। তার উপর মিলি সেই একই কর্মকাণ্ডের ফলে আর ফোন করার ইচ্ছেই হয়নি। মিলির মূল লক্ষ্য ছিল সাফাত যেন তাদের এদিকের ব্যবসাটা নিয়ে একেবারে যেন মিলিকে দিয়ে আলাদা হয়ে যায়। সাফাত ভেবেছিল তার অনুপস্থিতিতে মিলি বুঝতে পারবে, কিন্তু তার ধারণা ভুল। সে বুঝতে পারল মিলি শুধরাবার নয়। গাড়িতে উঠেই তার মন খুশি খুশি লাগছে। কেন লাগছে সে জানে না, কিন্তু তার মনে হচ্ছে যেন অনেক দিনের চোখের তৃষ্ণা সে আজ মেটাতে পারবে। তার এমন উৎফুল্লতা সে বুঝতে পারল না তখনই, যখন গাড়িটি চট্টগ্রামের একটি বাড়ির কাছাকাছি এলো। প্রতিবার আসার সময় এই ব্যালকনির দোকানটা থেকে একটা করে বেলি ফুলের মালা নিয়ে যেত, আর সে দোকানের নার্সারি থেকে সবসময় যে কোনো একটা ফুলের চারা নিত। আশ্চর্যজনকভাবে এবারও সেই গাড়িটি সেই দোকানের সামনেই থামালো। গাড়ি থেকে নেমে দোকানের সামনে যেতেই দোকানদারটি সাফাতকে চিনে নিল। চিনবেই বা না কেন, প্রতিবার যে নিয়ম করে এই দোকানটি থেকেই সব নিত। বাবু আছেন? এবার অনেক দিন পরে এলেন যে। সাফাতের অবচেতন মন জিজ্ঞেস করল। কতদিন পরে? এই ধরেন 1 মাস মতো হচ্ছে। প্রতিবার তো প্রতি সপ্তাহে আসতেন। বলে তিনি পেছনের দোকানে এক কর্মচারী ছেলের উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। এই জসিম, বাবুর জন্য একটি বেলি ফুলের মালা আর গোলাপ সুন্দর করে মুড়িয়ে দে। বলে তিনি সাফাতের দিকে ফিরে চাইলেন। বাবু, আজ কোন কাজটা নেবেন? সাফাত কি বুঝে না করল না। সে হাতের ইশারায় সাদা গোলাপটা দেখালো। এটা দাও। ঠিক আছে। আপামনি ভালো আছেন? আর গতবার গোলাপ নিয়েছিলেন, ওটাতে গোলাপ ধরেছে। বলতে বলতে তিনি গাছটি নিলেন। সাফাতের মনে আসলো প্রতিবার ওরা ব্যালকনিতে গল্প করার সময় নিহিলা মন খারাপ করে দেখাতো। দেখেন তো সাওয়াত ভাই, এখনো গোলাপ আসছে না। এটাকে ধরে আরেকটাতে ধরছে না। সাফাত হাসতো, শেষে সান্ত্বনা দিত। ধরবে? সাফাতের এই একটা সান্ত্বনাতেই নিহিলা ভরসা খুঁজে পেত। তার উৎফুল্লতা দেখে মনে হতো যে সাফাত বলেছে আর ফুল ধরে গেছে। সাফাত গভীর থেকে একটা শ্বাস নিল। এইবারও মনে পড়ছে ভীষণ করে, কিন্তু এসব কেন নিয়ে যাচ্ছে সে জানে না। এখন তো এসব আর মানায় না, কিন্তু সাফাত এসবের ধারই ধারছে না। তার অবচেতন মন বারবার মনে করিয়ে দিচ্ছে নিহিলার কথা। নিহিলা সকালে ঘুম থেকে উঠে বসতে ড্রেসিং টেবিলের দিকে চোখ গেল। সে উঠে আয়নার সামনে এগিয়ে গেল। আয়নার সামনে থাকা খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে চোখ বোলালো। এটা এখানে কি করছে? এটা তো সে মেলায় দেখেছিল, পছন্দ হয়েছিল বিধায় 2বার তাকিয়েছিল, কিন্তু এটা এখানে কে এনে দিল? তবে কি কিছু একটা ভাবতেই নিহিলা আজকে নিজেকে সংযত করলো। এসব কি ভাবছিস তুই নিহিলা? এসব কিছুই না। এসব ভেবেও নিহিলা নিজেকে সান্ত্বনা দিতে পারল না। অরিন ঘুম থেকে উঠে বসতেই নিহিলাকে আয়নার সামনে দাঁড়িয়ে খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে কিছু একটা ভাবতে দেখে হাসলো। হেসে এগিয়ে গেল। কি রে, কি ভাবছিস? অরিনের কথায় নিহিলা হাতে থাকা খরগোশ ল্যাম্পটির দিকে তাকালো। এটা নিহিলার প্রশ্নবোধক চাহনি দেখে অরিন কিছু একটা মনে পড়ার ভঙ্গিমা করে বলে উঠল।
ও, এটা এটা কালকে রাতে ভাইয়া এনে দিয়েছিল। বলে অরিন মাথা চুলকে বলল। কিন্তু এটার দিকে আমি তো তাকাইনি, তবে ভাইয়া কেন এনে দিয়েছে বুঝলাম না। নিহিলা অরিনের দিকে ফিরে তাকালো। কেন, কিছু বলেনি? নিহিলার কথা শুনেই অরিন হাত দিয়ে মাঝে তাড়ানোর ভঙ্গিমা করে বলে উঠল। আরে ধুর, ভাইয়া এসব কিছু বলেন নাকি? সব চুপচাপ নীরবের মধ্যে করে। কালকে এটা এনে আমার হাতে দিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন। জবাবে ভাইয়া বলল কাজে লাগবে, রাখ বলে রুমে চলে গেল। উনি আবার গিয়েছেন? আবার মানে? মেলাটা তো অনেক দূরে, আমরা তো পরশুই গিয়েছিলাম, এখনো আছে? হ্যাঁ, মেলাটা 7 দিনের মতো থাকে। বলে অরিন হেসে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। নীলা ভাবনায় পড়ে গেল, তার মানে এটা সেদিনের রাহান ভাই খেয়াল করেছিল। ভাবতে নিহিলার সেদিনের দৃশ্যপটটা ভেসে উঠল। সেদিন মেলায় ঢুকতেই একটা দোকানে নিহিলা থেমে গেল। মূলত এই খরগোশ ল্যাম্পটাই চোখে পড়েছিল বিধায় একটু দেখছিল, কিন্তু সেটা কাউকে বলা হয়নি, কারণ তার হাতেই সেরকম টাকা ছিল না। আর তাছাড়া কারো কাছ থেকে খুঁজে জিনিস নেওয়াটা বেমানান। তার দাঁড়িয়ে থাকা দেখে রাহানও দাঁড়িয়েছিল, কিন্তু রাহান তাকাতেই নিহিলা আবারও হাঁটা শুরু করে। পরবর্তীতে রাহান যে সেই জিনিসটাই খেয়াল করেছে সেটা নিহিলা খুনাক্ষরেও ভাবেনি। নিহিলার ভাবনা থেকে বেরিয়ে এলো, খরগোশ ল্যাম্পটা জ্বালিয়ে সেটার দিকে দৃষ্টিপাত করে হাসল। মানুষটা উপরে যেমন দেখায় তেমনটা নয়, আংশিক হয়তো। এই নিহিলা, কি বলছিস বিড়বিড় করে? অরিন ওয়াশরুম থেকে এসে মাথায় টোকা দিতেই নিহিলা ভাবনা থেকে বেরিয়ে এলো। সে ধরা পড়ে যাওয়ার ভঙ্গিমায় খরগোশ ল্যাম্পটা পেছনে ফিরে আগের জায়গায় আবারও সাজিয়ে রাখতে রাখতে বলল। কিছু না। আচ্ছা, আমার তো ভাবনা এটা আসেনি যে মেলায় তুই সহ গিয়েছিলি। কোনোভাবে তোর এটা পছন্দ হয়েছিল? কই, আমি তো এটা খেয়ালই করিনি। তবে রায়হান ভাইয়া কি তোর পছন্দ হয়েছে বলে এটা এনে দিয়েছে? আমার পছন্দ না হলে বা ভাইয়ার পছন্দ না হলে এরকম তো কোনোদিন করেনি। নিহিলা ল্যাম্পের দিকে তাকালো। আসলেই কি সে তাকিয়েছিল বলেই এনে দিয়েছে? আজব মানুষ তো, এমন অদ্ভুত মানুষ সে আগে দেখেনি। তিনি উপরে যতটা দেখায় ততটা না, তবে এটা ভেবে ভালো লাগলো যে উপরে যেমনটা দেখায় তেমনটা পুরোপুরি না। মানুষটা ততটাও খারাপ না। সাফাত বাড়ি ঢুকে সবার সাথে কুশলাদি বিনিময় করে আশেপাশে তাকালো। নিহিলা কি এখনো তার উপর রেগে আছে? হয়তো, তাই তো এতক্ষণ রুম থেকে বের হয়নি। সাফাত রুমে যাওয়ার আগে নিহিলার রুমের দিকে তাকালো, দরজা বন্ধ। আচ্ছা, মেয়েটা দরজা বন্ধ করে বসে আছে কেন? নাকি সে এসেছে জেনে আর বের হচ্ছে না? বেশি কষ্ট দিয়ে ফেলেছে? সাফাত রুমের দরজার দাঁড়াতেই দেখলো মিলি মোবাইল নিয়েই বসে আছে। সে এসেছে দীর্ঘক্ষণ হচ্ছে, কিন্তু মিলি রুম থেকে বেরও হয়নি। সে রুমে ঢুকে হাতে থাকা ব্যাগটা জোরে সোরে রাখলো যাতে মিলির ধ্যানমগ্ন হয়। মিলি খেয়াল করেছে, সে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে একবার সাফাতের দিকে তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তা দেখে সাফাত মলিন হাসলো। স্বামী বাসায় আসলে নিজের কাজ থামানো উচিত। স্বামীরও উচিত বইয়ের সব দায়িত্ব পালন করার। কি করেছো তুমি? একটা অধিকার চেয়েছি, সেটাও তো পূরণ করতে পারছো না। কেমন স্বামী তুমি? উল্টোপাল্টা অধিকার পূরণ করতে বাধ্য নই আমি। মিলির মাথা গরম হয়ে গেল, কিন্তু সে নিজেকে ঠান্ডা করলো। সব জায়গায় গরম ভাব দেখানো উচিত নয়, এতে হিতে বিপরীত হবে। মিলি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সে মোবাইল হাতে নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ল। সাফাত মিলির দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল। এরপর কাপড় নিয়ে সে ওয়াশরুমে চলে গেল। সে এই মিলির সাথে সংসার করবে বড়সড় ভুল করে ফেলেছে। ভুল যখন করেছে শুধরাতে তো হবেই। ভুল যখন করেছে শুধরাতে তো হবেই। যেহেতু অধ্যায়টা সূচনা সেই লিখেছে, সেহেতু অধ্যায়ের উপসংহারও তারই লেখা উচিত। ফ্রেশ হয়ে এসে মিলিকে মোবাইলে ব্যস্ত দেখে কিছু একটা ভাবল। এমন সময় সাফাত রুম থেকে মাথা মুছতে মুছতে বের হলো। রিহি মিলির দিকে তাকালো। মিলির স্বামী এতদিন পরে বাহির থেকে এসেছে, কই একটু যত্ন করবে তা না, সে মোবাইল নিয়ে বসে আছে। রিহি ভাবলো তার মানে কি তার ভাই ফল পেয়ে যাচ্ছে। আরে রিহি যে, আর ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে না, তোরে খেতে ডাকতে এলাম, সাথে মিলি ভাবিকেও। রিহি মিলির দিকে তাকালো। মিলি শুনেও না শোনার ভান করে মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি দিয়ে আছে। আমি খাবো না।
বলে সে মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে গেল। সাফাত আর ঘাটল না, সে রিহিকে নিয়ে বেরিয়ে গেল। রিহি ভাইয়ের দিকে তাকালো, তার ভাইও ভাবিকে আরেকবার ডেকে দেখলো না। তার মানে কি এদের মধ্যে শুরুতেই ঝামেলা? রিহি মনে মনে নিজেকে গালি দিল, এমন কিছু না হোক, সবাই সুখে থাকুক। সাফাত খেতে বসেও নিহিলাকে দেখল না। খাওয়া শেষে সে উপরে উঠে নিহিলার ঘরের সামনে পায়চারি করতে লাগলো। বেলি ফুলটা এখনও তার পকেটেই রয়ে গেছে। গাড়িতে অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করে ভেবেছে নিজের মনকে শুধরানোর চেষ্টা করবে, মিলিকে বেলি ফুলের মালাটা দিয়ে খুশি রাখার চেষ্টা করবে। কিন্তু মিলির কর্মকাণ্ডে তার মন আগেরটাতেই স্থির হয়ে গিয়েছে। সাদা গোলাপের গাছটা সে নিহিলার রুমের দরজার সামনে রেখেছে, কিন্তু মনে তো হচ্ছে না এখানে কেউ এসেছে। রিহি সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে নিতেই নিহিলার রুমের দরজার সামনে ভাইকে দেখে এগিয়ে আসলো। দরজার সামনে গাছ দেখে সে কিছু একটা আন্দাজ করলো। ভাইয়া তুই? সাফাত মনের দিকে ফিরে তাকালো। গাছটা তুই এনেছিস? হ্যাঁ, নিহি পছন্দ করতো তাই আনলাম। রিহি কিছু একটা আন্দাজ করতে পেরে শক্ত হয়ে গেল। কেন এনেছিস? তুই এখন বিবাহিত, সেটা মাথায় রাখ ভাইয়া। মিলি ভাবির সাথেই থাকবে। আমি বড়সড় ভুল করেছি রে বোন, মানুষ চিনতে পারিনি, আমার চোখের পর্দা পড়ে গেছিল। ভাইয়ের এমন কথায় রিহি কেঁপে উঠল। তার মায়া লাগলো ভাইটার জন্য, যেমনই হোক নিজের ভাই তো। এই মানুষটার কণ্ঠস্বর এতই অসহায় শোনাচ্ছে কেন? মানুষটার এমন অসহায় কণ্ঠস্বর সে মেনে নিতে পারছে না, কিন্তু এখন আর কোনো পথ খোলা নেই। ভেতরে ভেতরে খারাপ লাগলো, সে নিজেকে যথাসম্ভব শক্ত করলো। কিছুই করার নেই ভাইয়া, ভুল করেছিস, এখন সেটা নিয়ে ভালোভাবে থাকবি। ভুল আমি করেছি, তাই এটা শেষ আমিই করব। কি শেষ করবি? বলে রিহি ভ্রু কুঁচকে তাকাতেই সাফাত মাথা নিচু করে ফেলল। নিহিলা নেই, চলে গেছে। নেই মানে? নেই মানে নেই, সে জাপানের ফুপুর কাছে চলে গেছে। সাফাত রিহির কথা বুঝতে পারল না। সাফাত হাসল। তুই মজা করছিস না তো? তোর সাথে আমার মজা করার সম্পর্ক আগে থাকলেও এখন নেই ভাই। রিহি শান্ত স্বরে বলা কথাটাই সাফাতকে ভেতর থেকে দাঁড়িয়ে দিল। সাফাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে সেভাবে রেখে রিহি চলে গেল। সাফাতের চোখে ভাসে নিহিলার উচ্চস্বরে হাসির মুখ। মেয়েটাকে সে এত গভীর থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। মেয়েটাকে সে এত গভীর থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে মেয়েটা এত দূরে চলে গেল। পরিবার ছেড়ে যেতে কিভাবে পারল? সাফাত পরক্ষণে নিজের ওপরেই হাসল। যাবেই বা না কেন, কিসের জন্য থাকবে এখানে থেকে? নিজের অতীতের তিক্ত স্মৃতি মনে করে সে তো এগিয়ে যেতে পারবে না। একটা পাষাণ মানুষ এসে তার জীবনে একটা বিশ্রী অতীত দিয়েই দিয়েছে, আর সে সেই পাষাণ মানুষটাকে ক্ষমা করে এখানেই থেকে যাবে? সাফাত মলিন হাসল। সে ফুলের গাছটার দিকে তাকালো। এক পা এগিয়ে ফুলের গাছটা হাতে নিয়ে নিহিলার রুমের দিকে পা বাড়ালো। দরজা খুলতেই চারপাশে তাকালো। সাফাত রুমের আলো জ্বালালো না, ওভাবেই এগিয়ে গেল। রুমের চারদিক থেকে যেন নিহিলার হাসির ঝংকার শোনা যাচ্ছে, যেন হেসে হেসে বলছে। শেষ পর্যন্ত ফিরে আসলেন তো সাফাত ভাই? বলতে বলতে কেঁদে দিল। কেঁদে কেঁদেই বলা শুরু করলো। আমাকে এমন একটা অতীত কেন দিলেন? আমি ভালো থাকতে পারছি না। সাফাত ব্যালকনির দিকে এগিয়ে গেল। সে সোজা ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়েই দেখল তার সব গাছগুলো সারি সারি লাগানো আছে। নিশ্চয়ই নিহিলা রিকে দায়িত্ব দিয়ে গিয়েছে গাছগুলোর। এখন সব গাছেই কম বেশি একটা ফুল আছেই। যে গাছটাতে ফুল ধরেনি বলে মন খারাপ করেছিল নিহিলা, সেই গাছটিতে একসাথে 3টি ফুল আছে। সাফাত একটু এগিয়ে গাছটির ফুলগুলোতে ছোঁয়া লাগিয়ে দিল। আজ নিহিলা থাকলে নিশ্চয়ই খুশি হতো ভীষণ। কি জানি, সাফাত তার হাতে থাকা গাছটা সহ বাকি গাছগুলোর সাথে রাখলো। আকাশে আজ চাঁদ উঠেছে বিশাল বড়। থালার মতো চাঁদটার সব আলো যেন নিহিলার ব্যালকনিটাকে এসে পড়েছে। নিহিলা থাকলে নিশ্চয়ই এই দোকানটাতে বসে রাতটা উপভোগ করতো। পাশে নিজের রুমের ব্যালকনিতে চোখ যেতেই দেখতে পেল মিলি ফোনে কথা বলছে। ওই পাশে ফেরা ছিল, আর এই ব্যালকনিতে কোনো আলো জ্বালায়নি বলেই মিলি খেয়াল করতে পারেনি। সাফাত তাকিয়ে রইল মিলি কার সাথে কথা বলছে। তার তো পরিবারের সাথে যোগাযোগ নেই। সে এই মিলি আর বিয়ের আগের মিলির সাথে মেলাতে পারছে না। সাফাত এক দীর্ঘ মলিন শ্বাস ফেলল। আলো আধারে সাফাতকে দেখা যাচ্ছে না। সাফাত মিলির ব্যাপারটা আর ঘাটার চেষ্টা করলো না। ইচ্ছে করলো না গিয়ে মিলির ফোনটা দেখার। সে এগিয়ে নিহিলার দোলনাটাতে বসলো।
আজ আর রুমে যেতে ইচ্ছে করছে না। রাতটা এভাবেই কাটিয়ে দেবে। বিদায় নিয়েছে কনকনে শীত। এক পশলা বৃষ্টিস্নাত প্রকৃতিকে সাজিয়ে তুলেছে তার আপন রূপে। প্রাণ ফিরে পেয়েছে মৃতপ্রায় পাতাহীন গাছের ডালগুলো। কোমল বাতাস এবং সুন্দর ফুলের সাথে উষ্ণ আবহাওয়ার প্রকৃতির শান্ত স্নিগ্ধ অপ্রতিম মুগ্ধতার গন্ধে বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বসন্ত। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। এখন কারোর জন্য থেমে থাকে না, সময় কারোর জন্য থেমে থাকে না। যেভাবেই হোক চলবেই। নিহিলা বেশ মানিয়ে নিয়েছে। সপ্তাহ ধরে রোদের বেশ আমেজ। এরকম নিয়মিত রোদ ঝলঝলে নীল আকাশ নিহিলা আসা পর্যন্ত আর দেখেনি। তার সঙ্গে এমন এক আওলা বাতাস বইছে, কিন্তু সে হাওয়ায় এরকম মিষ্টি স্বাদ দেহে শীত অনুভব হলেও এক ভালো লাগার আবেশ ছুঁয়ে দেয়। নিহিলা ব্যালকনি থেকে এসবই পর্যবেক্ষণ করছিল। বেশ কিছুক্ষণ থেকে শীত অনুভব হতে ব্যালকনি ত্যাগ করল। নিহিলা নিজের রুমে বসে মোবাইল স্ক্রল করছিল। এমন সময় হুট করেই অরিন হাতে 2টা জামা নিয়ে ঢুকলো। তা দেখে নিহিলা ভ্রু কুঁচকাল। তুই তো বের হসনি, তবে হাতে শপিং ব্যাগ কেন? অরিন শপিং ব্যাগ দুটো নিয়ে উৎফুল্ল হয়ে খাটে বসলো। রাহান ভাইয়া এনেছে। রাহান ভাইয়া এভাবে হুঠা টানে, অথচ মুখ ফুটে কিছুই বলে না। আচ্ছা। বলেই নিহিলা আবারও মোবাইল স্ক্রিনে চোখ দিল। এই গম্ভীর ছেলেটাকে নিয়ে সে আপাতত আর ভাববে না। এতদিন ভাবতে ভাবতে তার দিন শেষ। মানে এত গম্ভীর মানুষ কিভাবে হয় সেটাই সে ভেবে পায় না। এখান থেকে এটা তোর। বলে অরিন একটা প্যাকেট নিহিলার দিকে বাড়িয়ে দিল। নিহিলা মোবাইল থেকে চোখ সরিয়ে একবার প্যাকেটটার দিকে তাকিয়ে অরিনের দিকে ভ্রু কুঁচকে তাকালো। আমার জন্য? হ্যাঁ, পছন্দ হয়েছে কিনা দেখ। অরিন নিজের জামাটা নিয়ে চলে যেতে নিতেই আবারও ফিরে তাকালো। অবশ্যই, ভাইয়ার পছন্দ বলে কথা, পছন্দ হবে। বলে অরিন জামা নিয়ে চলে গেল। নিহিলা প্যাকেট খুলে জামাটা বের করলো। সাদা আর হালকা গোলাপি রঙের একটা গাউনের মতো। নিহিলা পুরোপুরি বের করলো জামাটা। সে সেটা নিয়ে দাঁড়িয়ে নিজের দিকে ধরল, কিন্তু পরক্ষণে নিহিলা রেখে দিল। সে গাঢ় নীল কালো ছাড়া অন্য রঙের কাপড় পরতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু এই রঙটা যদিও হালকা, কিন্তু না পরতে পরতে আর ইচ্ছে হয় না। বলছি না ভাই, মানুষের সাথে মানাবে তেমন কাপড়ই আনবে। বলে অরিন নিজের দিকে তাকালো। দেখ তো আমাকে কেমন লাগছে। নিহিলা জামাটা রেখে অরিনের দিকে এগিয়ে আসলো। অরিনেরটা সাদা আর হালকা লালের। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোকে। তোকেও লাগবে। বলে অরিন নিজের জামাটা আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। এগুলো কেন এনেছেন? কি জানি, এনেছে, খুশি হয়েছে অনেক। অরিন মাকে দেখাতে চলে গেল। নিহিলা ভাবনায় পড়ে গেল। হুটহাট মানুষটা এমন কর্মকাণ্ড করে, আবার পরক্ষণে নিজের বোকামিতে গালি দিল। হয়তো জামা সুন্দর লেগেছে বিধায় বোনের জন্য কেনার সময় নিহিলার জন্য নিয়েছে। এতে এত ভাবার আর কি আছে। নিহিলা শোন, বিকেলে জামাটা পরে তৈরি হয়ে নিবি। অরিন দ্রুত পদে রুমে এসে নিহিলার উদ্দেশ্যে কথাগুলো বলে উঠল। কেন? রায়হান ভাইয়া কোথাও নিয়ে যাবে। রাহান ভাইয়া? নিহিলা ভাবনায় চলে গেল। এই একটা মানুষকে সে ঠিকঠাক মতো চিনে উঠতে পারে না। এমন গম্ভীর মানুষের সাথেও দেখা করা যায় নাকি? আমি যাব না। কেন? তোর চেয়ে গম্ভীর ভাই একটু বেশি কথা বললেই ধমক দেয়। একটা মানুষের সাথে যাওয়া মানে জেনে শুনে কুমোরের লেজে পা দেওয়া। আনন্দটাই মাটি। তুই কি আমার ভাইকে অপমান করছিস? অরিন ভ্রুকুচকে তাকাতেই নিহিলা এগিয়ে আসলো। তুই নিজেই তো জানিস আনন্দ মাটি হবে, সেটার কথা বললাম। তা ঠিক, কিন্তু এবার বাবা মা সহ যাচ্ছি, সুন্দরভাবে কাটাতে পারবো। বলে সে নিহিলার দিকে তাকালো। আমার ভাই কিন্তু অতটাও খারাপ না তুই যেমনটা মনে করছিস। মাঝে মাঝে আমরা অতিরিক্ত খুশি হয়ে লাফালেও ডাক দেয় না। কই যাবি? জানি না এখনো। বিকেলে সবাই তৈরি হয়ে নিল। নিহিলা রাহানের দেওয়া কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই রংটা তার একসময় পছন্দ ছিল, কিন্তু এখন আর পরতে ইচ্ছে করে না। কিন্তু কেউ একজন খুশি হয়ে উপহার হিসেবে এনেছেন, তা না পরলে কেমন দেখায় তা ভাবতে গিয়েই পরক্ষণে জবাব মিলল। নিহিলার এসবে কারো ধ্যান থাকবে না। রাহান ভাই নিজের বোনের জন্য কিনতে গিয়ে আরেকটা মেয়ে আছে ভেবেই নিয়েছে। বলতে গেলে দায়ে পড়ে নিয়েছে। এতে সে মেয়ে জামাটা পরলে কি ফেলে দিল, এতে মানুষটার কোনো কিছু যায় আসে না।
অন্তত রাহান ভাইয়ের কাছে এসব কোনো কিছুই না। নিহিলা দীর্ঘক্ষণ মনের সাথে যুদ্ধ করে অবশেষে কাপড়টা রেখে দিল। এটা সে পরবে না। সে আলমারি থেকে আরেকটা কুর্তি বের করে সামনে দিয়ে বেনি এনে আগের নিয়মেই তৈরি হয়ে নিল। অরেন রুমের বাইরে থেকে নিহিলাকে ডাক দিয়ে নিচে নেমে গেল। নিহিলা দ্রুত পদে রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল সামনে বরাবর রাহান ভাইও এসে দাঁড়িয়েছে। বোধহয় উনিও মায়ের রুম থেকে বেরিয়েছে। নিহিলা রাহান আগে নেমে যাওয়ার জন্য সরে দাঁড়ালো, কিন্তু তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো।